নাসা গভীর সমুদ্রে কি খুঁজছে? যে নাসা প্রথমবার মানুষকে চাঁদে নিয়ে গেছে, মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে, সেই নাসাই এখন আমাদের পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এক সিক্রেট মিশনে নেমেছে। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সমুদ্রের সবথেকে গভীরতম স্থান, যেখানে না তো সূর্যের আলো পৌঁছায়, না কোনো সাধারণ সাবমেরিন পৌঁছাতে পারে, যেখানে এতটাই প্রেসার থাকে যে একজন মানুষ কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই এখানে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এমনকি তার শরীরের প্রত্যেকটা কোষ ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এই মৃত্যু ফাঁদে নেমেই নাসার বিজ্ঞানীরা আজ এমন কিছু খুঁজছেন যা সৌরমণ্ডল সম্পর্কে আমাদের ধারণা বদলে দেবে। আর সায়েন্টিস্টরা এটাও মনে করছেন যে নাসার এই ডিপ সি মিশন যদি সফল হয়, তাহলে আমাদের এই সৌরমণ্ডলের ভেতরেই এলিয়েন লাইফের সন্ধান পাওয়া যেতে পারে। প্রশ্ন হলো, কিভাবে? পৃথিবীর সমুদ্রের সাথে এলিয়েন লাইফের কি সম্পর্ক? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ অনেক দিন পর আমাদের এই রোমাঞ্চপিডিয়া চ্যানেলে স্পেস এবং সায়েন্স নিয়ে একটি কন্টেন্ট করছি। বিষয়টা ভীষণই জটিল, তবে চিন্তার কারণ নেই, আমি সম্পূর্ণ বিষয়টাকে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন শুরু করা যাক। 14 অক্টোবর 2024 দুপুর 12:06 নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটা রকেট লঞ্চ হয়। ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির তৈরি এই রকেটে করে নাসা মহাকাশে একটা যান পাঠায়, যেটা আগামী 6 বছর ধরে 300 কোটি কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে। আর সেখানেই এটা এক নতুন জীবনের সন্ধান করবে। কিন্তু এক মিনিট, আমরা তো জানি যে বৃহস্পতি গ্রহ গ্যাস দিয়ে তৈরি, তাহলে সেখানে কিভাবে জীবন থাকতে পারে? বলছি, আমাদের পৃথিবীর যেমন একমাত্র উপগ্রহ হলো চাঁদ, তেমনি বৃহস্পতির মোট 95টি উপগ্রহ রয়েছে। আর এই উপগ্রহগুলোর মধ্যেই একটি হলো ইউরোপা। আজকের দিনে নাসা প্রায় 45,000 কোটি টাকা খরচ করে এই মিশনটাকে লঞ্চ করেছে, কারণ নাসার ধারণা এই ইউরোপা উপগ্রহেই এলিয়েন লাইফ এক্সিস্ট করে। এবার এখানেও একটা প্রশ্ন আসে, পৃথিবীর সবথেকে কাছের গ্রহ, মানে যেখানে জীবন থাকতে পারে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। কিন্তু আজ পর্যন্ত হাজারো এক্সপেরিমেন্ট করার পর মঙ্গল গ্রহে জীবনের সন্ধান পাওয়া যায়নি। তাহলে পৃথিবী থেকে এত দূরে থাকা ইউরোপা, যার দূরত্ব প্রায় 62 কোটি কিলোমিটার, যেখানে তাপমাত্রা অলওয়েজ -150 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে, সেখানে কিভাবে জীবন থাকতে পারে? তো আপনাদেরকে বলে দেই, এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই আজকের দিনে নাসা পৃথিবীর গভীর সমুদ্রে রিসার্চ করছে। ইউরোপায় নাসা কিভাবে এলিয়েন লাইফের সন্ধান করবে, বা তারা কিভাবে এতটা শিওর হলো যে ইউরোপায় জীবন থাকতে পারে, সেই বিষয়ে বলার আগে চলুন দেখে নেই যে নাসা গভীর সমুদ্রে আজকের দিনে কি করছে। আজ পর্যন্ত মানুষ বহুবার মহাকাশে গেছে, আর একজন মানুষের পক্ষে মহাকাশে বেঁচে থাকা কতটা কঠিন তা আপনারা সবাই জানেন। এখানে অক্সিজেন নেই, গ্র্যাভিটি নেই, সবসময় ভীষণই হাই রেডিয়েশন থাকে। এমনকি যে মহাকাশ যানে করে অ্যাস্ট্রোনটরা মহাকাশে যান, সেগুলোও ভীষণই কমপ্লিকেটেড হয়। এক কথায় মহাকাশে একজন মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। এবার বলুন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে বেঁচে থাকা ভীষণই চ্যালেঞ্জিং? উত্তরটা হলো সমুদ্র। সমুদ্র এমন একটা জায়গা যার এক্সট্রিম কন্ডিশন মহাকাশের সাথে প্রায় হুবহু মিলে যায়। আর এই জন্যই নাসা তৈরি হওয়ার পর থেকে তারা আমেরিকান নেভির সাথে একজোট হয়ে একের পর এক সমুদ্রে মিশন করেছে। 1964 সালে প্রথমবার আমেরিকান নেভি সি ল্যাব 1 নামে তাদের মিশন লঞ্চ করেছিল। উদ্দেশ্য ছিল এটা দেখা যে সমুদ্রের গভীরে মানুষ কিভাবে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে, বা বিভিন্ন ধরনের কাজ করতে পারে, বা সমুদ্রের ভয়ানক পরিস্থিতিতে আমাদের শরীর আদৌ মানিয়ে নিতে পারে কিনা। আর এই মিশনগুলোর একটাই উদ্দেশ্য ছিল যে মানুষ যদি সমুদ্রের নিচে বেঁচে থাকতে পারে, তাহলে তারা মহাকাশেও বেঁচে থাকতে পারবে। ইভেন আজকের দিনেও পৃথিবীর একমাত্র আন্ডার ওয়াটার ল্যাবরেটরি অ্যাকোয়ারিস রিফ বেস, যেটা আমেরিকার ফ্লোরিডা থেকে কিছুটা দূরেই সমুদ্রের 19 মিটার নিচে রয়েছে, যেখানে প্রতিনিয়ত নাসা তাদের গবেষণা চালাচ্ছে। আর এই মিশনের নাম দেওয়া হয়েছে নিমো, নাসাস এক্সট্রিম এনভায়রনমেন্টাল মিশন অপারেশনস। এই ল্যাবে প্রতি বছর 4 থেকে 5 জন নাসার সায়েন্টিস্ট এবং অ্যাস্ট্রোনটদের কয়েক সপ্তাহের জন্য পাঠানো হয়, যেখানে তারা স্পেস ওয়াক প্র্যাকটিস করেন।
কারণ সাঁতার কাটার সময় আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জলের ভেতরে গ্র্যাভিটি অন্যভাবে কাজ করে, সেখানে গ্র্যাভিটি কমে যায়। ইভেন জলের নিচে কাজ করার সময় প্রত্যেক মুহূর্তে একজন মানুষকে স্যুট পরে থাকতে হয়, ঠিক যেমনটা মহাকাশের ক্ষেত্রেও করতে হয়। তাদের এই কন্ডিশনে বিভিন্ন ধরনের মেরামতির কাজ করতে হয়। আর এদেরকে কিন্তু অ্যাস্ট্রোনট বলা হয় না, এদেরকে বলা হয় অ্যাকোয়ানট। এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেমন অল্প জায়গার মধ্যে একজন অ্যাস্ট্রোনটকে থাকতে হয় বেসিক কাজ যেমন খাওয়া দাওয়া, টয়লেটের মতো পরিস্থিতিতেও তাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়, তেমনি এই অ্যাকোয়ারিজ বেসেও তাদেরকে ফিল করানো হয়। তবে আজকের দিনে নাসা যে মিশন লঞ্চ করেছে সেটা কিন্তু সমুদ্রের ১৯ মিটার গভীরে নয়, সেটা সমুদ্রের আরও গভীরে। আর এই মিশনে কোনো মানুষ নয়, বরং পাঠানো হচ্ছে একটা রোবট, যেটা মঙ্গল গ্রহে পাঠানো রোবটের থেকেও বেশি পাওয়ারফুল, বা বলতে পারেন মঙ্গল গ্রহে রোবট চালানোর থেকেও বেশি কঠিন গভীর সমুদ্রে রোবট পাঠানো। কিন্তু কেন? আমাদের পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগ জুড়ে রয়েছে বিশাল সমুদ্র, আর বলা হয় আজকের দিনে আমরা এই বিশাল সমুদ্রের মাত্র ২০%কেই জানতে পেরেছি। ইভেন আজকের দিনে চাঁদ এবং মঙ্গল গ্রহের ব্যাপারে পৃথিবীর সমুদ্রের থেকে আমরা বেশি জানি। সমুদ্রের এই গ্রাফটা দেখুন, আমরা জলে যত ধরনের জীব দেখতে পাই, যেমন তিমি, হাঙর, কাঁকড়া, কচ্ছপ, বিভিন্ন ধরনের আন্ডার ওয়াটার গাছ, এইরকম প্রায় ৯০% জীব সমুদ্রের শুধুমাত্র এইটুকু অংশের মধ্যেই থাকে। এখানে সূর্যের পর্যাপ্ত পরিমাণে আলো পৌঁছাতে পারে, ফলে জীবন সহজে বেড়ে উঠতে পারে। এছাড়া এই অংশের গভীরতা মাত্র ২০০ মিটার, ফলে জলের চাপ এখানে খুবই কম থাকে। কিন্তু আপনি যতই সমুদ্রের নিচের দিকে যেতে থাকবেন, সমুদ্রের জলের চাপ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে। প্রত্যেক ১০ মিটার নিচে গেলে ১ অ্যাটমসফিয়ার প্রেসার বাড়তে থাকে। এই মুহূর্তে যে আমরা পৃথিবীর উপরের দিকে রয়েছি, এই সময় কিন্তু ক্রমাগত বাতাস চারিদিক থেকে আমাদের উপর একটা প্রেসার সৃষ্টি করছে, আর সমুদ্রের নিচে এই চাপ দেয় সমুদ্রের বিশাল জলরাশি। এই চাপ এতটাই বেশি যে এখানে কোনো সাধারণ প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এবার আপনাদের টাইটান সাবমার্সিবলের কথা নিশ্চয়ই মনে আছে, যার ভেতরে করে কয়েকজন কোটিপতি মানুষ টাইটানিকের ভাঙা অংশ দেখতে গিয়েছিল। এই সাবমার্সিবল সমুদ্রের ৩.৫ কিলোমিটার নিচ পর্যন্ত গিয়েছিল, আর সেখানে দুর্ঘটনার ফলে ১ সেকেন্ডেরও বহু কম সময়ের মধ্যে এই সাবমার্সিবল দুমড়ে গিয়েছিল। আর এই জায়গায় জলের চাপ কত ছিল জানেন? ৪০০ অ্যাটমসফিয়ার। মানে আমরা পৃথিবীর ওপরে যে বায়ুর চাপ অনুভব করছি তার থেকে ৪০০ গুণ বেশি। বলা হয় এই মানুষগুলো এতটাই দ্রুত মারা গিয়েছিল যে তারা ব্যথা অনুভব করতে পারেনি, কারণ ব্যথার সিগন্যাল আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে ২৫ মিলিসেকেন্ড সময় লাগে। কিন্তু তার থেকেও কম সময়ে ওই সাবমার্সিবল দুমড়ে গিয়েছিল। আশা করি বুঝতে পারছেন যে আপনি সমুদ্রের যত নিচের দিকে যেতে থাকবেন ততই আপনি মৃত্যুর কাছে পৌঁছাতে থাকবেন। আপনাদেরকে বলে দেই, এই টাইটান সাবমার্সিবল যে ডেপথে দুমড়ে গিয়েছিল তার থেকেও ৩ গুণ বেশি গভীরে নাসা তাদের মিশন শুরু করেছে। সমুদ্রের সবথেকে ভয়ানক স্থান হল হেডাল জোন, যা সমুদ্রের তলের প্রায় ৬০০০ মিটার বা ৬ কিলোমিটার নিচ থেকে শুরু হয়, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং যে জায়গায় জলের চাপ থাকে ১০০০ অ্যাটমসফিয়ার। আর এই হেডাল জোনের সবথেকে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আজ পর্যন্ত মাত্র ৩ জন মানুষ এই মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপ, যেটা প্রায় ১১ কিলোমিটার নিচে রয়েছে, সেখানে পৌঁছাতে পেরেছিলেন। ১৯৬০-এর দশক পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের এতটা নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাপমাত্রা শূন্যের কাছাকাছি থাকে এবং জলের এই অত্যধিক প্রেসার, এই এক্সট্রিম কন্ডিশনে কোনো জীবের অস্তিত্বই এখানে থাকতে পারে না। কিন্তু ১৯৬০ সালে যখন ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড ট্রিয়েস্ট নামে একটি সাবমেরিনে করে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়েছিলেন, তখন জীবন সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাই বদলে যায়। মারিয়ানা ট্রেঞ্চ, যেটাকে নরক বলা যেতে পারে, সেই স্থানেও জীবনের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে এটা দেখে যে মারিয়ানা ট্রেঞ্চের এত গভীরেও নানা ধরনের প্রাণী রয়েছে। যেমন ধরুন হ্যাডাল সেনেল ফিশ, যা প্রায় ৮০০০ মিটার গভীরতায় পাওয়া যায়। ১১০০০ মিটার নিচে থাকে অ্যাম্পিফর্ডস নামে একটি জীব। এমন আরও বহু প্রাণী এই অংশে রয়েছে, সে বিষয়ে না হয় অন্য কোনো দিন আলোচনা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমুদ্রের এত নিচে যেখানে সাধারণ প্রাণী বেঁচে থাকতে পারে না, তাহলে সেই জায়গায় কিভাবে এই প্রাণীগুলো এত পরিমাণ প্রেসার সহ্য করে সূর্যের আলো ছাড়া তারা কিভাবে বেঁচে আছে? তারা কি খায়? আর এর সাথে অন্য গ্রহে থাকা এলিয়েনের কি সম্পর্ক?
বিজ্ঞানীরা মনে করেন যে কোনো জায়গায় জীবন সৃষ্টির জন্য তিনটি প্রধান রসদ দরকার। এক হলো জল, দ্বিতীয় এনার্জি বা তাপ, আর তৃতীয় হলো খনিজ দ্রব্য বা মিনারেলস। আমাদের পৃথিবীতে কিন্তু প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল এই সমুদ্রে। আর পৃথিবীর ওপরে আজকের দিনেও প্রতিটা জীব তাদের এনার্জির জন্য সূর্যের উপর নির্ভর করে। কিন্তু গভীর সমুদ্রে তো সূর্যের আলো পৌঁছাতেই পারে না, এমনকি ওখানে তাপমাত্রা শূন্যের কাছাকাছি থাকে। তাহলে ওখানে কিভাবে জীবনের সৃষ্টি হলো? তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই 2014 সালে নাসা নিরিয়াস নামে একটি রোবটকে হেডাল জোনে পাঠিয়েছিল। কিন্তু আগেই বলেছে সমুদ্রের এত নিচে জলের প্রচণ্ড পরিমাণে প্রেসার থাকে, তো এই রোবটটা সমুদ্রে 10 কিলোমিটার নিচে ইমপ্লোড হয়ে গিয়েছিল। নাসা এই মুহূর্তে দ্বিতীয় আরেকটি রোবট তৈরি করেছে, যার নাম অরফিয়াস। আর এই অরফিয়াসের মাধ্যমেই সমুদ্রের এত গভীরে থাকা জীবের সম্বন্ধে নাসা নতুন নতুন তথ্য জানতে পারছে। জীবন সৃষ্টির জন্য যে সূর্যের আলোর প্রয়োজন, এই ধারণাও বদলে গেছে। আপনারা ভূগোল বইতে নিশ্চয়ই পড়েছেন যে আমাদের পৃথিবীর ভেতরে যে কোর রয়েছে, সেই কোর এখনও তরল লাভার অবস্থায় রয়েছে, যার কারণে এখনও মাঝে মাঝেই বিভিন্ন আগ্নেয়গিরি থেকে এই তরল লাভা বেরিয়ে আসে। নাসার অরফিয়াস রোবট সমুদ্রের নিচে এমনই বেশ কয়েকটা থার্মাল ভেন্টস খুঁজে পেয়েছে, যার মাধ্যমে পৃথিবীর কোরের ভেতরে থাকা হিট এনার্জি এবং মিনারেলস সমুদ্রের তলে এসে পৌঁছায়। সমুদ্রের নিচে যেখানে তাপমাত্রা শূন্যের কাছাকাছি থাকে, সেখানে কিন্তু এই হিট ভেন্টসগুলোর কাছে তাপমাত্রা পৌঁছে যায় 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াসে। বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রে থাকা এই হিট এনার্জি এখানে জীবনের সৃষ্টি করেছে। আর সমুদ্রের এত অস্বাভাবিক প্রেসার, মানে ধরুন 1 বর্গ ইঞ্চিতে প্রায় 6 থেকে 8 টন প্রেসার থাকে। এই প্রেসার সহ্য করার জন্য গভীর সমুদ্রের জীবের শরীরে এমন এক ধরনের এনজাইম আছে, যেটাকে বলা হয় পিয়েজোলাইট, যেটা এই প্রাণীদের কোষগুলোকে এক্সট্রিম প্রেসার থেকে রক্ষা করে। পৃথিবীর সারফেসে যেমন খাদ্য উৎপাদনের প্রধান উৎস হচ্ছে ফটোসিনথেসিস, তেমনি সমুদ্রের এত গভীরে খাদ্য উৎপাদনের প্রধান উৎস হচ্ছে কেমোসিনথেসিস, যেখানে সূর্যের আলো লাগে না, লাগে রাসায়নিক শক্তি। হাইড্রোথার্মাল ভেন্ট থেকে যে গরম জল বের হয়, তাতে থাকে হাইড্রোজেন, সালফাইড, মিথেন, লোহা, নিকেল, এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যালস। আর এগুলোকেই অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া এনার্জিতে কনভার্ট করে ফেলে। এই ব্যাকটেরিয়াগুলোই হচ্ছে সমুদ্রের নিচের আসল প্রোডিউসার। এদের শরীরেই বেশ কিছু অর্গানিক ম্যাটার তৈরি হয়, যেগুলো খেয়ে বেঁচে থাকে ছোট ছোট প্রাণী। এছাড়াও খাদ্যের জন্য এখানকার প্রাণীরা নির্ভর করে সমুদ্রের সি ফলের ওপর। সমুদ্রে যে মৃত প্রাণীদের দেহাবশেষ থাকে, সেগুলো একটা সময় নিচে থিতিয়ে পড়ে, আর এগুলো খেয়েই এই গভীর সমুদ্রে থাকা প্রাণীরা বেঁচে থাকে। আর এই যে এত এক্সট্রিম একটা কন্ডিশনে জীবন বেঁচে আছে, এই ধারণাটাই নাসাকে অনুপ্রেরণা জুগিয়েছে বৃহস্পতি গ্রহে এলিয়েন জীবের সন্ধান করার জন্য। আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। এবার কথা হবে পৃথিবীর গভীর সমুদ্রে থাকা জীবনের সাথে এলিয়েন লাইফের কিভাবে সম্পর্ক আছে। 1997 সাল নাসার গ্যালিলিও মহাকাশযান যখন বৃহস্পতির উপগ্রহ ইউরোপার খুব কাছ থেকে প্রায় 200 কিলোমিটার উপর থেকে পাস হচ্ছিল, এই সময় স্যাটেলাইটটা ইউরোপায় বেশ কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। দেখা যায় প্রতি মিনিটে কয়েক হাজার গ্যালন জল ইউরোপা থেকে মহাকাশে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত ছিটকে আসছে। এরপরই বিজ্ঞানীরা ইউরোপা নিয়ে আরও বেশ কিছু রিসার্চ শুরু করে, আর তারপরেই একের পর এক শকিং তথ্য সামনে আসতে শুরু করে। ইউরোপার আকার আমাদের চাঁদের থেকেও ছোট, এবং এর সারফেস টেম্পারেচার -150 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিজ্ঞানীরা তাদের রিসার্চে খুঁজে পেয়েছেন ইউরোপায় যে বরফের চাদর রয়েছে, তার নিচে এক বিশাল সমুদ্র রয়েছে, যেখানে জলের পরিমাণ আমাদের পৃথিবীর সমুদ্রের প্রায় দ্বিগুণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইউরোপায় প্রায় 15 থেকে 20 কিলোমিটার মোটা বরফের চাদর রয়েছে, আর এই বরফের নিচেই প্রায় 100 কিলোমিটার গভীর এক নোনা জলের সমুদ্র রয়েছে। এবার এমন নয় যে বিজ্ঞানীরা কোনো ফিকশনাল মুভি দেখে এই সমস্ত তথ্য দিয়েছেন, এর পেছনে তারা বেশ কিছু যুক্তিও দিয়েছেন। 2013 সালে যখন হাবল টেলিস্কোপ ইউরোপার বেশ কিছু ছবি তোলে, তখন এখানে বিশালাকার জলের স্প্রে দেখা যায়। বিজ্ঞানীরা বলেছেন, ঠিক যেভাবে সূর্য এবং চাঁদের টানে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, তেমনি বৃহস্পতির অত্যন্ত শক্তিশালী অভিকর্ষ টান রয়েছে, যার ফলে ইউরোপার ভেতরে যে কোর রয়েছে সেখানে হিট এনার্জি উৎপন্ন হয়। আর এই হিটের ফলেই ইউরোপার সমুদ্র তরল অবস্থায় রয়েছে।
আর মাঝে মাঝেই ইউরোপার সারফেসে থাকা বরফে ফাটল ধরে। আর এই ছবিগুলোতে আপনি সেই ফাটলগুলো দেখতে পারবেন। এই বিশালাকার ফাটল দিয়েই মাঝে মাঝে জলের স্প্রে তীব্র গতিতে বাইরে বেরিয়ে আসে, যা প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়। বিজ্ঞানীদের এস্টিমেট অনুযায়ী প্রতি ৮ মিনিটে ইউরোপা থেকে যে পরিমাণ জল নির্গত হয় তাতে একটা অলিম্পিক পুল আরামসে ভর্তি করা যাবে। এবার মনে করুন, আমি বলেছিলাম পৃথিবীতে জীবনের প্রধান রসদ কি ছিল? জল, যা বিপুল পরিমাণে ইউরোপার ভেতরে রয়েছে। অন্যদিকে চাই এনার্জি, যেটা বৃহস্পতির টাইডাল এনার্জি থেকে আসছে। এছাড়া ইউরোপার কোর এখনও অ্যাক্টিভ রয়েছে। তো হতে পারে যেভাবে পৃথিবীর সমুদ্রের নিচে থাকা আন্ডার ওয়াটার ভেন্ট থেকে এনার্জি বের হয়, মিনারেলস বের হয়, তেমনি ইউরোপাতেও সমুদ্রের নিচে কোনো হিট ভেন্ট রয়েছে। আর যদি এমনটা হয় তাহলে ইউরোপাতে জীবন থাকা অসম্ভব নয়। পৃথিবীতে আমাদের প্রতিটা জীবের শরীর গঠিত হয়েছে কিছু কেমিক্যাল এলিমেন্টস থেকে, যেমন কার্বন, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন। এই প্রত্যেকটা জিনিস ইউরোপাতে এক্সিস্ট করে। জেমস ওয়েব টেলিস্কোপ, যা বিলিয়ন বছর পুরনো, ছবি তুলতে সক্ষম। সেই টেলিস্কোপ 2023 সালে ইউরোপার বেশ কিছু ইনফ্রারেড রে ছবি তুলেছিল। সেই ছবিতেও ইউরোপার সারফেসে হিউজ পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের সন্ধান পাওয়া যায়। এমনকি হাইড্রোজেন পারঅক্সাইডও পাওয়া যায়, যা প্রমাণ করে ইউরোপার বরফের চাদরের নিচে কিছু একটা জীবিত রয়েছে। আর একটা জিনিস, আপনারা যদি জেমস ওয়েব টেলিস্কোপের ব্যাপারে জানতে চান যে কিভাবে এই টেলিস্কোপ কয়েক কোটি বছর পুরনো ছবি তুলতে পারে, তাহলে আমার এই ভিডিওটা দেখুন। ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এবার আমরা ফিরে আসি টপিকে। 2011 সালে নাসার লঞ্চ করা জুনো স্পেস প্রোব যখন ইউরোপার উপর থেকে যাচ্ছিল, তখন ইউরোপার সারফেসে অক্সিজেনের সন্ধান পাওয়া গেছে। এই মুহূর্তে প্রতি 1 মিনিটে ইউরোপার সারফেসে রেডিয়েশনের কারণে 12 কেজি করে অক্সিজেন উৎপন্ন হয়। সেই হিসাবে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন ইউরোপায় তৈরি হচ্ছে তা 10 লক্ষ মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট। বিজ্ঞানীদের ধারণা, যদি এই অক্সিজেনের কিছুটা পরিমাণ বরফের নিচেও থাকে তাহলে অবশ্যই ইউরোপায় জীবন থাকবে। এবার আপনার মনে আরও একটা প্রশ্ন আসতে পারে যে বরফের নিচে কি জীবন থাকা আদৌ সম্ভব? তো এখানে আপনাদের একটা ঘটনা বলি। 1973 সালে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় একটা বিশাল বড় মিষ্টি জলের লেক খুঁজে পায়, যার নাম লেক ভস্তক, যেটা আন্টার্কটিকার 4 কিলোমিটার মোটা বরফের নিচে রয়েছে। এই লেকে কয়েক লক্ষ বছর না তো সূর্যের আলো পৌঁছেছে, না এখানে কোনো আধুনিক প্রাণী পৌঁছাতে পেরেছিল। কিন্তু জানলে আশ্চর্য হবেন, বিজ্ঞানীরা যখন এই জলের স্যাম্পল টেস্ট করেছিল তখন এখানে এক নতুন ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়, যার সাথে আমাদের পৃথিবীর এক্সিস্টিং ব্যাকটেরিয়ার কোনো কানেকশনই নেই। তাহলে একবার ভাবুন, সমুদ্রের 11 কিলোমিটার নিচে থাকা মারিয়ানা ট্রেঞ্চ বা আন্টার্কটিকার এক্সট্রিম কোল্ড টেম্পারেচার বা কোনো আগ্নেয়গিরি, জীবন কিন্তু সব জায়গায় রয়েছে। তাহলে ইউরোপায় জীবন না থাকার কি কোনো কারণ থাকতে পারে? আর জীবন সৃষ্টির জন্য আরও দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে সুরক্ষিত পরিবেশ, আর দ্বিতীয়টা হচ্ছে অফুরন্ত সময়। ইউরোপায় যে 20 কিলোমিটার মোটা বরফের চাদর রয়েছে, এই চাদর ইউরোপায় একটা সুরক্ষা কবচের মতো কাজ করছে, যা মহাকাশের ক্ষতিকর রেডিয়েশনকে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে দেয় না, যা ওখানে থাকা জীবনকে সুরক্ষিত রাখছে। আর অন্যদিকে ইউরোপার বয়স আমাদের সৌরমণ্ডলের সমান, প্রায় 400 কোটি বছর, যা জীবন সৃষ্টির জন্য যথেষ্ট সময়। আর ঠিক এই কারণেই আজকের দিনে নাসা ইউরোপার উদ্দেশ্যে একটা মহাকাশযান পাঠিয়েছে, যার নাম ইউরোপা ক্লিপার। তবে এটা কিন্তু সরাসরি ইউরোপায় যাবে না, বরং এটা বৃহস্পতি গ্রহের চক্কর কেটে ইউরোপাকে পর্যবেক্ষণ করবে। বিষয়টাকে একটু সহজ করে বলছি। প্রায় 6 টন ওজনের এই মহাকাশযান 300 কোটি কিলোমিটার রাস্তা পাড়ি দেবে। আর এত পরিমাণ রাস্তা পাড়ি দিতে গেলে দরকার প্রচুর পরিমাণে জ্বালানি। কিন্তু এত পরিমাণ জ্বালানির যদি ব্যবস্থা করা হয় তাহলে পুরো মিশনটাই ফেল হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট বাদ যেতে পারে। তাই জ্বালানি বাঁচানোর জন্য এটিকে প্রথমে পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে গতি নিয়ে মঙ্গল গ্রহের দিকে পাঠানো হবে। এরপর মঙ্গল গ্রহের সিলিং শট নিয়ে এটা আবার পৃথিবীর দিকে ফিরবে। আর আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি 2025 সালে, এটা এই মুহূর্তে মঙ্গল গ্রহ দেখে পৃথিবীর দিকে ফিরে আসছে। ডিসেম্বর মাসের দিকে এটা পৃথিবীর কক্ষপথে ঢুকবে। আর কক্ষপথে পৌঁছানোর পর এই মহাকাশযানটা আরও একটা বড় স্লিং শট নেবে আর পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে এরপর সোজা চলে যাবে বৃহস্পতির দিকে। এই সম্পূর্ণ পথ পাড়ি দিতে এই মহাকাশযান 6 বছর সময় নেবে, অর্থাৎ এটা 2030 সালে বৃহস্পতির কক্ষপথে ঢুকবে। একবার ভাবুন, এই বিশাল পরিমাণে রাস্তা পাড়ি দিতে
এই মহাকাশযান না জানি কত বাধার সম্মুখীন হবে, কত অ্যাস্ট্রয়েড, কত গ্রহের পজিশন থাকবে, তার হাজারো ক্যালকুলেশন নাসার বিজ্ঞানীরা অলরেডি করে ফেলেছে। এমনকি বৃহস্পতি গ্রহের যে এক্সট্রিম রেডিয়েশন, তা থেকে এই মহাকাশযানের ইকুইপমেন্টগুলোকে বাঁচানোর জন্য এতে দেওয়া থাকবে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের কভার। বৃহস্পতির কক্ষপথে পৌঁছানোর পর এই ইউরোপা ক্লিপার প্রায় ৪৯ বার বৃহস্পতিকে প্রদক্ষিণ করবে। আর এই সময় মহাকাশযান ইউরোপা উপগ্রহের খুব কাছ থেকে মাত্র ২৫ কিলোমিটার উপর থেকে পাস হবে। এবার যেহেতু সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব অনেক বেশি, তাই এই মহাকাশযানে যে ইলেকট্রিক পাওয়ার সেটা তৈরি করার জন্য এতে বিশাল আকার সোলার প্যানেল লাগানো হয়েছে, যেটা নাসার ইতিহাসের সবথেকে বড় সোলার প্যানেল। এই সম্পূর্ণ মহাকাশযানটিতে ৯টা স্পেশাল ইকুইপমেন্ট লাগানো হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে অ্যাডভান্স রাডার সিস্টেম, যে রাডারের সিগন্যালের মাধ্যমে ইউরোপার বরফের এক্স্যাক্ট পুরুত্ব মাপা যাবে। এমনকি বরফের নিচে সমুদ্রের আকার কত বড় সেটাও জানা যাবে। এমনকি থার্মাল স্ক্যানিং এর মাধ্যমে দেখা হবে ইউরোপার কোন অংশে বরফের ঘনত্ব কম রয়েছে, যাতে সেই জায়গায় পরবর্তীকালে একটা মহাকাশযান ল্যান্ড করানো যেতে পারে। এছাড়া ইউরোপার উপর থেকে যাওয়ার সময় এই মহাকাশযান যে জলের স্প্রের মুখোমুখি হবে তার পরীক্ষা করে দেখা হবে যে তাতে কোনো ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় কিনা। তবে বলে দেই, এই মিশনে কিন্তু ইউরোপা ক্লিপার ইউরোপাতে ল্যান্ড করবে না। এটা ৪ বছর ধরে ইউরোপার বিষয় খুঁটিনাটি সমস্ত তথ্য জোগাড় করবে, আর তারপর বৃহস্পতির অন্য আরেকটি উপগ্রহ গ্যানিমেডে গিয়ে আছড়ে পড়বে, যেটা সৌরমণ্ডলের সবথেকে বড় উপগ্রহ। আর বলে দেই, এই গ্যানিমেডের নিচেও কিন্তু একটা বিশাল বড় সমুদ্র রয়েছে। তবে গ্যানিমেডের বরফের পুরুত্ব অনেক বেশি, প্রায় ১৬০ কিলোমিটার। তাই নাসা এখনই এতটা চ্যালেঞ্জিং গ্যানিমেডের উপর ফোকাস করতে চাইছে না। এবারে যে একটু আগে আপনাদেরকে বললাম যে নাসা চেক করবে যে ইউরোপার কোন জায়গায় বরফের পুরুত্ব কম, যাতে সেখানে তারা ভবিষ্যতে তাদের কোনো মহাকাশযান ল্যান্ড করাতে পারে। এর কারণ হচ্ছে মঙ্গল গ্রহের মতো ভবিষ্যতে ইউরোপাতেও নাসা কোনো রোবট পাঠাবে, যেটাকে বলা হয় ক্রায়োবটস। আর এর সাথেই জড়িয়ে রয়েছে নাসার গভীর সমুদ্রের মিশন। চলুন এই পার্টটাকে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলি। নাসার এই ইউরোপা ক্লিপার মিশন যদি সফল হয়, যদি এখানে জীবন সৃষ্টির সমস্ত ক্রাইটেরিয়া পাওয়া যায়, তাহলে নাসা ভবিষ্যতে আরও একটা মিশন লঞ্চ করবে, যেখানে ইউরোপা সারফেসে নাসা ক্রায়োবটস ল্যান্ড করাবে। এই রোবট পারমাণবিক শক্তিতে চালিত হবে, যার ফলে যে হিট উৎপন্ন হবে সেই হিট দিয়ে ইউরোপার মোটা বরফের চাদর গলিয়ে সমুদ্রের ভেতর পর্যন্ত চলে যাবে এই রোবট। আর সেখানেই এই রোবট জীবনের সন্ধান করবে, আর সাথে এই ২০ কিলোমিটার মোটা বরফের চাদরের নিচ থেকে তা পৃথিবীতে সিগন্যাল পাঠাবে। এই ইউরোপার সমুদ্র যেমন গভীর, তেমনি এখানকার তাপমাত্রাও খুবই কম, এবং আশা করি বুঝতে পারছেন যে এত দূর থেকে যোগাযোগ করাও কতটা কঠিন। ঠিক ততটাই ভয়ঙ্কর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তাই নাসা আজকের দিনে পৃথিবীর সমুদ্রকে আরও ভালোভাবে জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে এখানে জীবন বেড়ে উঠেছে, কিভাবে এখানে অরফিয়াসের মতো রোবট সেফলি অপারেশন চালাতে পারবে, আর এই খোঁজ নাসাকে ভবিষ্যতে ইউরোপার বরফের চাদরের নিচে থাকা সমুদ্রকে জানতে সাহায্য করবে। এই কারণেই ২০১৭ সালে নাসা লঞ্চ করেছিল তাদের সাবসি মিশন, যাতে মহাকাশে জীবনের খোঁজ এবং গভীর সমুদ্রের জীবন এই দুটোকে একসাথে রিসার্চ করা যায়। আর হতে পারে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা এক নতুন জীবনের সন্ধান পেতে চলেছি। আর যদি সেটা হয়, তাহলে এটা মানবজাতির সবথেকে বড় আবিষ্কার হতে চলেছে যে হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা একা নই, আরও জীবন রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় ইউরোপার সমুদ্রে কি কোনো জীবন থাকতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ইউরোপার মতো শনি গ্রহেরও একটি উপগ্রহ হলো টাইটান। এই টাইটানেও এক বিশাল সমুদ্র রয়েছে, তবে সেই সমুদ্রের জল নয়, বরং রয়েছে লিকুইড মিথেন। এই গ্রহেও জীবন থাকতে পারে বলে নাসার বিজ্ঞানীদের ধারণা রয়েছে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আমার ৩ বছর আগের এই ভিডিওটা দেখুন। আপনারা কি এরকম আরও স্পেস এবং সায়েন্স নিয়ে ভিডিও চান? কমেন্ট বক্সে সেটাও জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।